Hey everyone, this is Samsung Arvind Piasha and you are watching Noob Rider. Welcome to another vlog. ভিতরের গলি দিয়ে যাই, ভিতরের গলি আজকে দেখলাম চেন দিয়ে আটকে রাখছে। এই জায়গা দিয়ে আসলে তো একটু লেট হয়, কি করব, এখানে কোনো দামের কোনো কারণই নেই। সামনে 2-3টা বাসের জন্য পুরো রাস্তা জ্যাম হয়ে আছে। শুধুমাত্র এই যে বাসগুলি লোকাল যাত্রী তোলার জন্য এই জায়গাটা জাম করে রাখে, আর কোনো কারণ নাই। প্রতিটা দিন মানে সেকেন্ডে সেকেন্ডে মামলা দেওয়া দরকার তাদের, তাও যদি এরা ঠিক হয়। কোনো কারণ নাই যাবে। হ্যাঁ, অফিস যাওয়ার পথে অ্যাকচুয়ালি আসলে আমি কোনো জামই পাই না, মানে কোনো জামই পাওয়ার কথা না, ট্রাফিক নাই, কোনো ট্রাফিক না থাকলে আবার কিসের জ্যাম। বাট এই যে বাসগুলি মনে করেন নিজের মন মতো দাঁড় করায়, নিজের মন মতো টানে, এটা একটা বড় সমস্যা। প্রতিদিন এই যন্ত্রণা ফেস করা লাগে। কারণ আজকে এখানে অলরেডি 2 মিনিট সময় খেয়ে দিছে। দেখে যেতে থাকি, আল্লাহ যা কপাল রাখছে। অফিসে যদি দেরিতে পৌঁছানো রাখছে তাহলে দেরিতেই পৌঁছাবো, যদি টাইম মতো পৌঁছানো। এখানেও সেম কারণ, সেম বাস, যে কটা ওভারটেক করছি ওই বাসটার মধ্যে এইটা ওভারটেক করতে পারেন। এই একটা বাস আছে, আর সামনে আর কিছু নতুন নতুন বাস যোগ হয়। কারণ একটাই, তারা যাত্রী তুলবে। যাত্রী তুই সাইড করে তোল না, সাইড করে তুললে যদি কোনো যাত্রী মিস হয়ে যায়, কোনো যাত্রী যদি মিস হয়ে যায়, সাইড করে তুললে তোলা যাবে না, রাস্তা বন্ধ করে তুলতে হবে। তো সবার কি অবস্থা, কেমন আছেন সবাই? চ্যানেলে যারা নতুন আছেন তারা চ্যানেল একটা সাবস্ক্রাইব করে দিয়েন, আর ভিডিওতে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিয়েন। তো আজকের ভিডিও তাইলে ডেইলি মোটো ব্লগ শুরু করা যাক। আজকে কালকে একটা কথা নিয়ে আসলে কয়েকজনের সাথে তর্ক হচ্ছিল। যে জিনিসটা হলো, সেটা হলো খুবই আমার কাছে খুবই ইম্পর্টেন্ট, বাট অনেকের কাছে লিস্ট ইম্পর্টেন্ট, যেটা হলো বাইকের ব্রেকিং পিরিয়ড। বাইকের ব্রেকিং পিরিয়ড নিয়ে একটা মিথ টাইপের একটা আসলে খেলা চলে। মানে কেউ ব্রেকিং পিরিয়ডটাকে লেজিটিমেট একটা জিনিস ভাবে, কেউ ব্রেকিং পিরিয়ডটাকে একদম অযৌক্তিক জিনিস ভাবে। আমি ব্রেকিং পিরিয়ডটাকে খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস ভাবি। কেননা একটা এক্সেপ্ট হায়ার সিসি বাইক মিনস আপনার যেগুলি স্পোর্টস বাইক, 1000 সিসি বা 1000 সিসির কাছাকাছি, সেই সব বাইকগুলি ছাড়া, সেসব বাইকগুলি অ্যাকচুয়ালি যখন প্রোডাকশনে যায়, প্রোডাকশন থেকে আপনার ডেলিভারির আগে সেগুলির কিন্তু ফ্যাক্টরিতেই আপনার ব্রেকিং পিরিয়ড তারা ভেঙে দেয়। ফ্যাক্টরির মধ্যে সেই গাড়ির ব্রেকিং পিরিয়ড বলতে কি বুঝে আসলে? একটা গাড়ি যখন নতুন আপনি কিনেন, গাড়ির যন্ত্রাংশ যা আছে সবই কিন্তু নতুন থাকে। হ্যাঁ, সবই নতুন থাকে, এবং এগুলি আপনার ম্যাক্সিমাম আইটেম তো ক্ষয় হয়। তো নতুন অবস্থায় যখন ক্ষয় হওয়ার আগে কিন্তু প্রতিটা জিনিস খাপে খাপে বসবে না। তো আস্তে আস্তে হালকা হালকা ক্ষয় হতে হতে একটা টাইমের পরে যে সবগুলি সুন্দর মতো বসে যাবে। এটাই আসলে ব্রেকিং পিরিয়ড। এখন ওই ব্রেকিং পিরিয়ডের মধ্যে আপনার যদি গাড়ি আপনি ওভার স্পিডিং করেন, বা হচ্ছে হলো আপনি কি বলে আরপিএম মেনটেন না করেন, তখন গাড়ির এই যে বা ইঞ্জিন অয়েল টাইম মতো চেঞ্জ না করেন, এই যে গাড়ির যে কণাগুলি ক্ষয় হচ্ছে, কণাগুলি ক্ষয় হয়ে কিন্তু ইঞ্জিনের ভিতরে রয়ে যাবে। তো ইঞ্জিনের ভিতরে রয়ে গেলে এটা কন্টিনিউয়াস মুভমেন্টের কারণে সেই জিনিসগুলি আপনার ইঞ্জিনের অতিরিক্ত ক্ষয় করবে। এটা যেমন ইঞ্জিনের ক্ষেত্রে হয়, সেম ব্রেকের ক্ষেত্রে, টায়ারের ক্ষেত্রে, প্রতিটা জয়েন্টের ক্ষেত্রে। গাড়ি যখন নতুন অবস্থায় দেয় তখন কিন্তু প্রতিটা নাট আপনাকে প্রপারলি একদম ফিক্স করে টাইট করে দেওয়া হয় না। এটা কিন্তু ফার্স্ট সার্ভিস, সেকেন্ড সার্ভিসে গেলে কিছু কিছু অ্যাডজাস্ট করা হয়। তো এটা করাই হয় কারণে যে নতুন অবস্থায় গাড়িটা ওইভাবে মানে সেট হওয়ার জন্য। তো গাড়িটা সেট হয়ে গেলে কিন্তু সব কিছু আবার পারফেক্ট হয়ে যায়। সেট হওয়ার আগ পর্যন্ত আসলে এই সমস্যাটা থাকে। তো একটা গাড়ি যখন আমরা নতুন কেনার পরে এই যে কিছু বিষয় আছে, এই বিষয়গুলি আপনার খুবই মেজর। না তো আপনি যখন একটা গাড়ি তো কিনছেন, আজকে কিনছেন, কালকে এটা শেষ না,
লং টাইমের জন্যই কিনছেন। লং টাইমে আপনার ওভারঅল মাইলেজ থেকে শুরু করে সব কিছু সাপোর্ট পেতে গেলে আপনার ব্রেকিং পিরিয়ডটা মানতে হয়। অনেকে মানে অনেকে মানে না, আমি মানি। আমার কাছে ব্রেকিং পিরিয়ড খুব ইম্পর্টেন্ট বিষয়। ব্রেকিং পিরিয়ড যদি মানে না, যে আমার এখন গাড়ির মাইলেজ যেমন খুবই ভালো আছে, এইবার মাইলেজ আমি 45-এর আশপাশে পাচ্ছি, তো এটা কিন্তু ব্রেকিং পিরিয়ড মানার জন্যই হয়েছে। না হয়তো হলো পরবর্তীতে যে দেখা গেছে আপনার হুটহাট করে আরপিএম দিবেন, হুটহাট করে টান দিবেন, আপনার ইঞ্জিন খুব তাড়াতাড়ি ডাউন দেওয়া লাগে, মানে অনেক ঝামেলা আস্তে আস্তে বাড়তে থাকে। যেটা ব্রেকিং পিরিয়ড মানলে হয়তো অনেক কম বাড়ে। এখন 1600 কিলো আপনার সার্ভিস বুকে লেখা থাকে 1600 কিলো ব্রেকিং পিরিয়ড মানতে, আমি যদিও মানছি 1700, 2000 মানবো ভাবছিলাম, 1700 পরে আর সহ্য হয় নাই। কয়দিন একটা পাওয়ার মেশিন হাতের নিচে থাকার পরও আমি ধরেন যে কন্ট্রোল করাটা আসলে কঠিন। তো তাও 1700 মানছে, অনেকে তো 1700 মানেও না, ম্যাক্সিমামই আমার আশপাশে 1700 মানতে দেখি না। ব্রেকিং পিরিয়ডের রুল কি? ব্রেকিং পিরিয়ডের রুল হচ্ছে হলো আপনার, আমি যেটা পাইছি 800 কিলোমিটার পর্যন্ত বিলো 5000 আরপিএম রাখতে বলে, 800 কিলোমিটার তো 1600 কিলোমিটার বলে 6,500 আরপিএম মেনটেন করতে। এখন এখানে অনেকে বলে যে এটা ভুল। এখন এটা মেনটেন করতে বলার কারণ আছে, আপনি যদি ওই টাইমে আসলে মানে 6,500 না যান, আপনার ইঞ্জিনটা 5000 আরপিএম ফ্রি হয়ে যাবে। তো আপনি যখন গাড়িতে পরবর্তীতে সার্ভিস চাবেন, আমি অনেকের কমপ্লেন দেখছি এরকম যে ইয়ার পরে, ব্রেকিং পিরিয়ডের পরে গাড়ির টান উঠতেছে না, 6000 আরপিএম 7000 আরপিএম মানে ওইভাবে কাজ করতেছে না। তো এটা কিন্তু আসেই যে আপনি ওই যে ব্রেকিং পিরিয়ডে 5000 আরপিএম মানছেন সেইটা। তো শোরুম বলে 50 স্পিড বিলো 50 অথবা 5 আরপিএম, শোরুমের অনেকেই কথা বলে। এখন আপনি ধরেন আমার এই বাইকে যদি আমি 5000 আরপিএম ফিফথ গিয়ারে মেনটেন করি, আমার স্পিড অ্যারাউন্ড 70 to 75 থাকে, আমি তাহলে 50 স্পিড কিভাবে হইলো? 50 স্পিডও হচ্ছে না, আবার 5000 আরপিএমও হচ্ছে না, মানে দুইটাতেই যে ডাটা তারা বলে সেই ডাটা ম্যাচ করতেছে না। তাইলে 5000 আরপিএম বা 50 স্পিড যে কোনো একটা আপনি মানবেন ব্রেকিং পিরিয়ডে। আমি 5000 আরপিএম এ মানছিলাম, 4500-5000 আরপিএম। এখন আরেকটা বিষয় আছে যে 5000 আরপিএম মারবেন, আপনি কি মানবেন যে সবসময় কি 5000 আরপিএম এ চালাবেন? নো, সবসময় 5000 আরপিএম এ চালাবেন না, কেননা কন্টিনিউয়াস আপনি একটা নতুন ইঞ্জিনে যদি সেম আরপিএম এ গাড়ি পুশ করেন, তখন আপনার ইঞ্জিনের উপর কিন্তু যেই চাপটা না পড়ার জন্য আপনাকে বলতেছিল যে আরপিএম কমে চালাইতে, স্পিড কমে চালাইতে, সেটা কিন্তু পড়তেছি, তাই না? তো আপনি 5000 আরপিএম এ না চালায় হচ্ছিল, এটা বলে সবসময় আরপিএমটা আপ ডাউন করতে, লং ট্যুর কম দিতে বলে, লং ট্যুর দিলেও গাড়ি ওইভাবে রেস দিয়ে দিতে বলে। এটা হচ্ছে হলো বেসিক, রেস দিয়ে 5000 আরপিএম না, বাট আপনি ধরেন কখনো 4000, কোনো 4500, 5000, মানে কন্টিনিউয়াস ধরে রাখবেন না। কেননা যত আপনি ধরেন একটা সেম স্পিডে আপনি যখন আরপিএম মেনটেন করে কন্টিনিউয়াস লং চালাবেন, মাইলেজ ভালো পেলেও আপনার হচ্ছে হলো কিন্তু ইঞ্জিনের উপর প্রেশার কিন্তু পড়ে। সো মেনটেন করতে হবে ওই জিনিসটা। তো এটা মিথ বলার কিছু নাই, এটা আমার কাছে হচ্ছে হলো গাড়ি মানে যতদিনই চালান ব্রেকিং পিরিয়ড আজীবন যদি মেনটেন করতে পারেন, গাড়ি ভালো থাকবে। মানে 5000-6000 যেটাই বলেন, মানে এই যে স্লো স্পিড উঠাবেন, রেডি পিক আপ কম তুলবেন, এটা যদি আপনি কন্টিনিউয়াস মেনটেন করে যান, কন্টিনিউয়াস মেনটেন করলে আপনার বাইকের ইঞ্জিন কিন্তু ভালো থাকবে, বাইকের কন্ডিশন ভালো থাকবে। তো ব্রেকিং পিরিয়ডটা আপনার মিথ না, ব্রেকিং পিরিয়ডটা অবশ্যই যৌক্তিক। কোম্পানি এত টাকা আর&ডি খরচ করে, এই যে আমাদের এই খরচের এগেনস্টে হচ্ছিল, ধরেন এই যে ব্রেকিং পিরিয়ডের এগেনস্টে হচ্ছিল আমাদের কিছু সকল ব্লগাররা বলতে থাকে, হ্যাঁ ব্রেকিং পিরিয়ড লাগে না, এই লাগে না, সেই লাগে না। ইভেন আমার এলাকারও কিছু মানুষ বলে যে আমার সাথে কালকে যারা তর্ক করতেছে, তো তারা তর্ক করার তো আসলে কারণ নাই। কেননা কোম্পানি আর&ডি পিছনে কোটি কোটি টাকা, হাজার কোটি টাকা ব্যয় করে একটা বাইকের কোম্পানি। তো তারা ওই আর&ডি টিম যদি বলে যে আমাকে হচ্ছিল ব্রেকিং পিরিয়ড মানতে হবে, তাইলে তারা জেনে বুঝেই বলতেছে। এত টাকা খরচ করে কোম্পানি তো আর বলদ না যে এত টাকা খরচ করে হচ্ছিল গাধা পুষে, যে বিনা কারণে বলবে যে হ্যাঁ ব্রেকিং পিরিয়ড মানেন, ব্রেকিং পিরিয়ড না মানলে এই হবে ওই হবে। তো অবশ্যই ওরা বুঝেই বলে যে কেন ব্রেকিং পিরিয়ড মানতে হয়। আপনি নর্মালি খেয়াল করবেন যে 300 কিলো 400 কিলো পরে ফার্স্ট ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করতে বলে। আমি 2000-এর মধ্যে 4টা বলে, 2000-এর মধ্যে আমি 5টা ইঞ্জিন অয়েল চেঞ্জ করছি। তো প্রথম যখন ইঞ্জিন অয়েলটা ডাউন দিবেন, প্রথম ইঞ্জিন অয়েলটা ডাউন দেওয়ার সময় কিন্তু আপনি
আপনি নিজে চেক করবেন ইঞ্জিন অয়েলের ভিতরে লোহার গুঁড়া কি পরিমাণ আসে, এবং লাস্ট যখন 5 নম্বর ইঞ্জিন অয়েলটা চেঞ্জ দিবেন তখন দেখবেন যে গুঁড়ার পরিমাণ কতটা কমে গেছে। তাইলে এটা কিন্তু একটা আসলে যে মিথ না, এটা একটা প্রবলেম। এই যে লোহার গুঁড়া জমে, এটা আপনাকে লং চালানো উচিত না। আর প্রথমে মিনারেলটা ইউজ করতে বলে, এটা নিয়েও অনেকে চুলকানি আছে যে আমি সিনথেটিক ইউজ করবো, মিনারেল কেন ইউজ করব সিনথেটিক না করে। তো মিনারেল এই জন্য ইউজ করতে বলে, মিনারেল হলো সস্তা, হ্যাঁ, এবং কম কিলো চালানোর সাজেশন দেয়। তো মিনারেল ধরেন আমি এখন এটার মধ্যে মতুল হলো 1450 টাকা, 1450 টাকা খরচ করে আমি ধরেন ইঞ্জিন অয়েল চেঞ্জ করবো প্রতি 400-500 কিলো পর পর, আর আমি 700 টাকা খরচ করে চেঞ্জ করবো প্রতি 300-400 কিলো পর পর। কোনটা বেটার? আপনার কস্ট ইফেক্টিভ কোনটা? একটা মিনারেল ইঞ্জিন অয়েল নর্মালি হচ্ছে 1000 কিলোমিটারের আশেপাশে যায়, একটা সিনথেটিক হচ্ছে আপনার 2000 থেকে 2500 কিলোমিটার, 3000 কিলোমিটার, মাঝে মধ্যে 3500 কিলোমিটারও যায় ব্র্যান্ড ভেদে। তো আপনি কি 2000 কিলো চালাইতে পারবেন? তাহলে 2000 কিলো মধ্যে আপনার যেখানে 4টা চেঞ্জ করতে হবে, সেখানে আপনি মিনিমাম, সেখানে আপনি 2000 কিলোর মধ্যে আপনি হচ্ছে মানে একটাই লাগাই দিতেছেন যেটা 2000 কিলো চলার কথা, প্রাইসও বেশি, কোনোটাই তো আসলে কস্ট ইফেক্টিভও না, আপনার লজিক্যালও না। তো সাইড দে। তো এই জন্যই বলা হয় যে মিনারেল চেঞ্জ করতে। মিনারেল চেঞ্জ অনেকের মধ্যে লাগে যে কেন মিনারেল চেঞ্জ করতে বলে, আমি সিনথেটিক লাগাবো প্রথম থেকে সিনথেটিক লাগালে কোনো সমস্যা নেই। আপনার যদি আর্থিক সামর্থ্য থাকে ইঞ্জিন অয়েল টাইম মতো চেঞ্জ করেন আপনি, তাহলে সিনথেটিক কেন, এর থেকে দামি কোনো ইঞ্জিন অয়েল থাকলেও লাগাইতে পারেন। আমার ভাই ছিল না, আমি এই জন্য তখন মিনারেলই লাগাইছি। এবং মিনারেল থেকে যখন আমি সিনথেটিকে চলে আসি তখন কিন্তু পারফরমেন্সের যে কি বলবো, পারফরমেন্সের যে আকস্মিক চেঞ্জ, যেটা অসাধারণ। সিনথেটিক আপনার ইঞ্জিন ঠান্ডা করে, ইঞ্জিন স্মুথ করে, সব দিক দিয়ে সিনথেটিক আপনার বাইককে হেল্প করে। ইঞ্জিনের সাউন্ড পর্যন্ত চেঞ্জ হয়ে যায় সিনথেটিকের জন্য। তো সিনথেটিক এই জন্য ইউজ করতে উচিত আমার হিসাবে। আমি 3000 কিলোর পরেই সিনথেটিকে চলে আসছি, 3000 কিলোর পরে আর মিনারেলে আমি যাই নাই, কখনোই যাই নাই। সিনথেটিক ইঞ্জিন অয়েলে আমি খুবই স্যাটিসফাইড। আমি মাঝখান দিয়ে শেল ইউজ করছি কিছুদিন। আচ্ছা, ইঞ্জিন অয়েল নিয়ে আপনাদের সাথে একটু শেয়ার করি। এই যে ইঞ্জিন অয়েলের ব্র্যান্ড হাবিজাবি বলে, আমি কিন্তু আমার এটার মধ্যে অ্যাকচুয়ালি ব্র্যান্ড ইউজ করছি দুইটা থেকে আমি বেশি ইউজ করতাম। একটা মানে যেই ব্র্যান্ড আপনি ইউজ করতেছেন সেটা ইউজ করাটা উত্তম এই জন্য আপনার ইঞ্জিন সেই ইঞ্জিন অয়েলে ইউজ টু হয়ে যায়। আপনি যত ইঞ্জিন অয়েল চেঞ্জ করবেন, আপনার প্রতিটা ইঞ্জিন অয়েলে কিন্তু অ্যাডিটিভ কম্পোনেন্ট এক এক রকম থাকে। সিনথেটিক হোক, কিন্তু দেখবেন রেসিং থাকে লেখা বা আলাদা লেখা থাকে। তো এক এক কোম্পানি এক এক পারফরমেন্সের জন্য এক এক ধরনের অ্যাডিটিভ ইউজ করে। তো অ্যাডিটিভগুলির কারণেই আসলে মূল পারফরমেন্সটা চেঞ্জ হয়, এটা কিন্তু মূল কনসেপ্ট। তো ওই অ্যাডিটিভে ধরেন কোনোটা আপনাকে রেডি পিক আপ ভালো দিবে, রেসিং থ্রিল ভালো দিবে, কোনোটা আপনাকে ইঞ্জিন ঠান্ডা রাখবে, কোনোটা লং রান যাবে। তো প্রতিটা ওই অ্যাডিটিভের কারণে ইঞ্জিন অয়েলের ডিফার হচ্ছে। তো আমি এটার মধ্যে মতুল ইউজ করতাম, মতুলের সিনথেটিক দুইবার ইউজ করার পর আমার এক বন্ধু বলতেছে যে জিক্সার একটা প্রবলেম, যে ইঞ্জিন গরম হয়, এয়ার কুলড ইঞ্জিন, এবং তারা মানে আমার কাছে লাগে কুলিং সিস্টেম পণ না হওয়ার কারণে ইঞ্জিন ভালোই গরম হয়। তো ও বললো যে শেল ইউজ করলে তার পারফরমেন্স ভালো হইতেছে, ইঞ্জিন গরমও কম হয়। তো আমি এই জন্য ফুল সিনথেটিক যেটা শেল আলট্রা, সেটা দুইটা ইউজ করছিলাম। দুইটা ইউজ করার পরে আমার তো প্রথম সমস্যা, আমার ইঞ্জিনের সাউন্ড খুব বাজে হয়েছিল। 2 নাম্বার সমস্যা হয়েছে ইঞ্জিন গরম, আমার কাছে মনে হয় না যে কোনো অংশে কমছে। তো আমি যেই লক্ষ্যে লাগাইছিলাম যে গরম কমার উদ্দেশ্য, সেইটা তো সাকসেস হয় নাই। আবার ইঞ্জিনের সাউন্ডও চেঞ্জ হয়েছে, সাথে রেডি পিক আপ কমে যায়। মতুলের যেটা আছে, মতুলের পারফরমেন্স আমি খুবই অসাধারণ পাই। আমি আবার এই জন্য মতুলে চলে আসছি, এই জন্য আর অন্য কোনো ইঞ্জিন অয়েলে যাই নাই। এখন যেটা চেষ্টা করব, সামনে আমি আরেক ফ্রেন্ড বললো যে, আরেক ফ্রেন্ড না মানে অনেকের ভাষ্যই দেখলাম যে মোবিল ওয়ানের রেসিংটা খুবই ভালো সার্ভিস দিচ্ছে, একটু চেক করে দেখবো। এখন লাস্ট পরে যেটা চেঞ্জ করবো, এটা মোবিল চেঞ্জ করবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে সামনের কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং করতে থাকবে চিল। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিবেন, ভিডিওতে একটা লাইক কমেন্ট দিয়ে দিবেন। তো আজকে এই পর্যন্তই, খোদা হাফেজ।